ইন্টারিম গভর্নমেন্টের সময় 1 মাসও অপেক্ষা করতে চাই নাই, যেটা নিয়ে সেটা নিয়ে সময় চাওয়া হচ্ছে যে 6 মাস কিছু না, 5 মাস কিছু না, আরও সময় দেন। তৃতীয়ত যেটা, সেটা হচ্ছে এনার্জি ম্যানেজমেন্ট। এনার্জি ম্যানেজমেন্টে আমরা বড় ধরনের ফেইলিওর লক্ষ্য করছি, এবং এখানে আপনি খেয়াল করবেন আজকে প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন, আমরা মোটামুটি হতবাক। তিনি বলছেন যে বিরোধী দলকে বলছি হয় তারা সমাধান করুক, সরকার সমাধান করবে। বিরোধী দলের কাছে উনি 3 মাসের একটা প্ল্যান চেয়েছে, যে তাদের কি প্ল্যান। হ্যাঁ, সেটার জন্য কি লাগবে দেখেন, সেটার জন্য যে স্ট্যান্ডিং কমিটি দরকার, আমার কাছে তো ডেটা লাগবে, আমার কাছে লাগবে যে কোথায় কোথায় চুক্তি আছে, কোথায় কোথায় আমার ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে বিদ্যুৎ তৈরি হওয়া ছাড়াও, সেটার কোনো সোর্স নাই। এই জায়গাটা ইম্পর্টেন্ট। থার্ড যে জায়গাটা বলতে চাই সেটা হচ্ছে, দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা ইস্যু, কিন্তু যখন দলীয় নেতাকর্মীদের এমনকি যুবদল ছাত্র দলের মারামারিতে পর্যন্ত ঢাকা শহরে আমরা দেখছি যে সন্ত্রাসী হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় আপনি সিলেটের ঘটনা জানেন, হবিগঞ্জের ঘটনা জানেন, যেখানে সরাসরি সরকারি দলের ছাত্র সংগঠন এবং যুব সংগঠন সাধারণ মানুষের ওপর হামলা করছে, 2 জন মারা গেছেন, একজন সালাউদ্দিন, আরেকজনের চোখ উপড়ে ফেলা হয়েছে। এই জায়গাগুলো সত্যি সত্যি আমাদেরকে আতঙ্কিত করে যে তাহলে সামনে কি আছে। আমরা প্রজেকশন যখন করি তখন আমরা ভয় পাই। তো এটা দিয়ে মূল্যায়ন করতে গেলে আমার মনে হয় যে আমরা বাকি জায়গাগুলোতে, এমনকি দেখেন সরকারের যেটা আসল একটা ইউনিক সেলিং পয়েন্ট ছিল নির্বাচনের আগে, ফ্যামিলি কার্ড, সেটার বিতরণেও আমরা দেখছি যে চরম অব্যবস্থাপনা দেখা দিয়েছে, এবং এইটাকে দলীয় দৃষ্টিকোণ থেকে হিসাব করা হচ্ছে। আমি এটা সবসময় বলেছি, আমি হামলা করে বাড়িতে না থাকতে দিয়ে কিছু ঘটনা ঘটছে, সেগুলোকে এখনো পর্যন্ত আমি বিচ্ছিন্ন ঘটনা ওই শব্দটা প্রয়োগ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করব। ঘটেনি তা না, কিন্তু ওভারঅল কালচারে ওই জায়গাটাতে একটা পরিবর্তন এসেছে। সেকেন্ড থিং হচ্ছে পার্লামেন্ট। আমরা দেখলাম যে এই সরকারের সময় পার্লামেন্টটা মোটামুটি ফাংশনাল, ইফেক্টিভ, কারণ এখানে সংসদ সদস্যরা এখন চাইলেই পার্লামেন্টে অনুপস্থিত থাকা বা তাদের মতো করে তারা সেটা করতে পারছেন না, এবং বিভিন্ন বিষয় নিয়ে সেখানে আলোচনা হচ্ছে, পার্লামেন্টটা ফাংশনাল আছে। থার্ড থিং হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশনের জায়গাটা, এটা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি। আমরা যারা এইখানে টক শোতে বসে কথা বলছি, পত্রিকা লিখছি, সোশ্যাল মিডিয়াতে লিখছি, সেখানে আমরা খুব বেশি প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছি না, এই জায়গাটা আছে। 2-1টা ঘটনা ঘটেনি তা না, কিন্তু আমি বলবো যে ওভারঅল সেটা ওই ভয়ের পরিবেশটা নেই। থার্ড থিং হচ্ছে যে হিউম্যান রাইটস। ফোর্থ, হিউম্যান রাইটসের ব্যাপারটাতে না আমার মনে হচ্ছে যে সরকার কিছুটা সচেতন আছে, এবং এই 4টা জায়গাতে আমি ভালো দেখি। তবে যে ব্যাপারটা নিয়ে আমি কিছুটা শঙ্কিত, বা আমি বলবো যে আমারও একটা সমালোচনার জায়গা, যেটা মার্দিয়া মমতাজ কিছুটা বললেন, মানে প্রধানমন্ত্রীর জন্য সামনে কিছু চ্যালেঞ্জ আছে যেগুলো অলরেডি তৈরি হয়েছে, সেই যোগানের জায়গাটি আসলে আমাদের হাতে নেই। খুব অনেস্ট কনফেশন। এখন সরকার এই টাকাটা কোত্থেকে আনবে, এটা যদি তারা জোগাড় করতে না পারে, সামনের দিনগুলোতে কিন্তু তাদের মাথা খারাপ হয়ে যাবে, মানুষ এটা মানবে না। আপনি যতই বলেন যে আওয়ামী লীগের আমলের জন্য এটা তৈরি হয়েছে, বিগত সরকার এখানে ইফেক্টিভলি তাদের নীতির কিছু ভুল ছিল, কিন্তু মানুষ এগুলো মানবে না খুব বেশি দিন। সরকারকে এটার অবশ্যই একটা উপায় বের করতে হবে। আর আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি, দেখুন 20 বছর আগে বিগত বিএনপি সরকারের যিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন ইকবাল হাসান মাহমুদ, আমি ওনাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি, বাংলাদেশের রাজনীতি নিয়ে ওনার এক্সটেন্সিভ নলেজ আছে, হ্যাঁ, ওনার সঙ্গে গল্প করতে ভালো লাগে, হ্যাঁ, সবই ঠিক আছে। কিন্তু তখন কিন্তু এই বিদ্যুতের এই দায়ভার ব্যর্থতা নিয়ে ওনাকে রিজাইন করতে হয়েছিল। উনি তখন হাফ মিনিস্টার ছিলেন, প্রতিমন্ত্রী। তো 20 বছর পরে একই ব্যক্তিকে আবার প্রমোশন দিয়ে কেন ফুল মিনিস্টার করতে হবে? বিএনপি কি গত 20 বছরে একজন ব্যক্তি তৈরি করতে পারেনি এনার্জি খাতে যে এটা নেতৃত্ব দিতে পারে? আমি কিন্তু এটাতে খুবই অবাক হচ্ছি। মানে উনি যে হয়তো ব্যক্তি হিসেবে অন্য কোনো মন্ত্রণালয় ভালো করতে পারতেন, যেহেতু ওনার একটা প্রুভেন ট্র্যাক রেকর্ড আছে রিগার্ডিং ফেলিয়ার, ওটাকে তো বিবেচনায় নেওয়া উচিত ছিল। আচ্ছা, এরপরে হচ্ছে ল অ্যান্ড অর্ডার, এবং সেটার সঙ্গে একটা পোটেনশিয়াল থ্রেট অফ মিলিটেন্সি। সেটা এই জিনিসটা বিএনপিকে ভোগাবে বলতে এটা ভোগাবেই। তারা যদি এটাকে অস্বীকার করতে চায় যে না কিছুই হচ্ছে না, কিছুই হবে না, এগুলো বাড়তি কথা। আপনারা সবাই লক্ষ্য করেছেন যে ইউএন সিকিউরিটি কাউন্সিলের একটা অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিম, তারা একটা রিপোর্ট দিয়েছে ইউএন সিকিউরিটি কাউন্সিলকে যে বাংলাদেশে AQIS তাদের ঘাঁটি করার চেষ্টা করছে। এখন এই যে টিমটা যারা যে রিপোর্টটা দিয়েছে, এটা কিন্তু খুব সিরিয়াস ম্যাটার।
তারা নিজেরা কোনো কিছু করে না, তারা হচ্ছে একটা এক্সপার্ট টিম, তারা ইউএনকে সাজেস্ট করে, তারা নানা ধরনের পরামর্শ দেয়। এবং এই কমিটিটার কাজ হচ্ছে যাদেরকে পরামর্শ দেয়, ইউএন যাদের উপরে স্যাংশনস দেয়, বিভিন্ন ব্যক্তি বলুন, সংস্থা বলুন, দেশ বলুন, ওই স্যাংশনসগুলো ঠিকমতো পালিত হচ্ছে কিনা, এবং কোন কোন সংগঠনগুলো আবার নতুন কোনো সংগঠন, ব্যক্তি বা দেশকে সেটার আওতায় আনার প্রয়োজন আছে কিনা, এগুলো কিন্তু তারা টাইম টু টাইম মনিটর করে। একবার যেহেতু এই রিপোর্টে বাংলাদেশের নাম চলে আসছে, এটা কিন্তু বাংলাদেশকে অ্যাড্রেস করতে হবে। ইতোমধ্যে আপনারা দেখেছেন যে এক বা একাধিক জায়গায় এরকম বোমা বিস্ফোরণের ঘটনা, বোমা নিষ্ক্রিয় করার ঘটনা এটা ঘটেছে। এবং আমি মনে করি যে হিউম্যান রাইটসকে পদদলিত না করে সরকারের এটাতে ইট শুড বি টপ প্রায়োরিটি। এটা টপ প্রায়োরিটি কেন হওয়া উচিত? বাংলাদেশে যদি এই ঘটনাগুলো ঘটে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলো বাংলাদেশকে বা এইটার ব্যাপারে তারা কোনো কম্প্রোমাইজ করবে না, এবং আমরা তখন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকবো। আপনার মনে থাকবে যে 2001 থেকে 2006 সালে ওই বিএনপির সরকারের সময় তো কিছু ঘটনা ঘটেছিল। এখন এগুলোকে তারা যেন আর বাড়তে না দেবে, এটাই আশা করি, এবং এটা তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। এবং এটার সঙ্গে কিন্তু ল অ্যান্ড অর্ডারের বিষয়টা আর কি। এবং আমি এটা বারবারই বলি যে বাংলাদেশে যে একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, একটা মন্ত্রী আছে, এটা আমরা ফিল করি না, এটা আমরা বুঝি না। সো এইটা কিন্তু বিএনপিকে ভোগাবে। এটারও কিন্তু বিএনপির একটা ট্র্যাক রেকর্ড আছে 2001 থেকে 2006, যখন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আইন শৃঙ্খলা রক্ষার জন্য অপারেশন ক্লিন হার্ট করতে বাধ্য হয়েছিলেন। সো এই তিনটা চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর জন্য সামনের দিনগুলোতে অনেক অনেক বড় আকারে দেখা দেবে, এবং যদি তারা এটাকে ইফেক্টিভলি ডিল করতে না পারে, আমার ধারণা সরকার ডিস্টেবিলাইজ হয়ে যাবে। ভয়ের কথা। আপনার কাছে কি মনে হয় যে সরকার মানে ঠিক পথে আছে? আসলে সরকার ঠিক পথে আছে, ওই একই কথাই আসলে, যে নতুন একটা সরকার, অনেক চ্যালেঞ্জ, এবং ওই যে কথাগুলো বললেই মানে শোনা যায় যে সব জায়গাতেই একই কথা বলি, যে যেহেতু একটা বিশেষ সময় সরকার, আগের সিচুয়েশন অন্যরকম ছিল। সো ঠিক পথে আছে কি নাই এটা আসলে বিবেচনা করার থেকে সরকার যাতে ঠিক পথে থাকে বা থাকার জন্য তাকে যে সহযোগিতা করা, সেটাই করা উচিত। অনেক কথাগুলো হলো, যেমন মার্দিয়া আপার কিছু কথা বলি, উনি বলছিলেন যে বিএনপি আসলে গভর্নমেন্ট, সরকার হয়ে উঠতে পারেনি, কিন্তু বিরোধী দল আসলে বিরোধী দল হয়ে উঠতে পেরেছে। আপা অনেক কিছু বললেন যে ছাত্রদল এখানে মারামারি করে, সবাই মারামারি করে, ছাত্রদল যেমন মারামারি করে, শিবির মারামারি করে, জামাতে ইসলামী মারামারি করে। বাংলাদেশের রাজনৈতিক কালচারে এটা নতুন কিছু না। আমি ভেবেছিলাম যে এই কথাগুলো বলার মধ্যে আপা হয়তো রাজশাহীর আম্মারের কথা বলবেন, হ্যাঁ, কিন্তু এই প্রসঙ্গগুলো আপা বলেন নাই। তো এই জন্য মনে হয় যে বিরোধী দল আসলে তো বিরোধী দলই থাকে সবসময়। এখন এই মুহূর্তে 24-এর পরবর্তীতে আমরা আসলে আশা করি যে ইনক্লুসিভিটির কথা আপাও বললেন, আমাদের সবাইকে সবার ক্রিটিসাইজ করতে হবে, সবাইকে সবার প্রশংসা করতে হবে, ওই জায়গাটায় যাওয়াটা আসলে খুবই বেশি জরুরি। আকবর ভাই যে কথাগুলো বলছিলেন যে একটা থ্রেটের কথা, আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি আরেকটা জিনিস মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে সবসময় যে প্রসঙ্গটাই আজকে আপনার টপিক, যে নারী এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের রাজনীতিতে নারী বিষয়ক মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সবসময় দ্বিতীয় পর্যায়ে একটি মন্ত্রণালয় থাকে। এই যে দক্ষিণ পন্থার একটা উত্থান হয়, অথবা এই যে আমরা দেখি যে ক্লাসরুম, মানে একটি কোনো রাজনৈতিক দলে বলা হয় যে যদি কোনো পুরুষ নারীকে পড়ান, সেই শিক্ষক কখনো সেই দলীয় কার্যক্রমের রুকন হতে পারবেন না। বা এই যে একটা মাইন্ডসেট তৈরি করা যে নারী এবং পুরুষের বিভাজন, এবং আপনি দেখেছেন টিএসসিতে যা করা হয়েছে, বা আমি দেখলাম যে বিরোধী দলের একজন নারী এমপি, তিনি বলছিলেন যে আলাদা শিক্ষার কথা নারী এবং পুরুষের। আসলে এই দক্ষিণ পন্থার উত্থানের পেছনে জাস্ট একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে আজকে 4 জন স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বিএনপি, নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে কিন্তু 4 জনই পুরুষ। বিএনপির 14 জন না 15 জন আছে, তার মধ্যে 1 জন মাত্র নারী। হ্যাঁ, এটা তো এই কথাটাও সবসময় বলেছি, হ্যাঁ, যে যেমন ধরেন বিএনপি তো 5% নারী মনোনয়ন দিতে পারেন নাই, আরেকটি দল তো দেনই নাই এবং কোনোদিন দিবে বলেও মনে হয় না, হ্যাঁ। অথবা ধরেন তাদের টপ কখনো আমির হতে পারবেন না, তাদের আমির বলেছেন, কিন্তু আপার একটি ইন্টারভিউতে আমি দেখলাম যে আপা আবার বলছেন আমির হতে কোনো বাধা নাই। এই যে এই বিষয়গুলো, বা এই যে আমি তো বিএনপিকে বললাম আপনাকে যে আমি নারী বান্ধব একটি রাজনৈতিক দল দেখতে চাই, কারণ যে রাজনৈতিক দলের ইতিহাসই হচ্ছে নারী কেন্দ্রিক। এবং আপনি যদি জনাব তারেক রহমানের জীবনযাপনও দেখেন, তিনিও কিন্তু খুব ক্ষমতাবান নারীদের মাঝেই
থেকেছেন গত 17 বছর, সেখান থেকে আসার জায়গাটা অনেক উপরে চলে যায়। এবং সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে স্ট্যান্ডিং কমিটিতে নতুন 4 জন এসছেন, একটা নারী মুখ দেখলে সবচেয়ে বেশি খুশি হতাম আমি। অথবা আমরা যে দেখি যে প্রধানমন্ত্রী সফরে যাচ্ছেন, নারী মুখ দেখতে পাই না। আসলে এটা আমি জানি না যে কি কারণে, কিন্তু আমার প্রধানমন্ত্রীর মনে হয় অনেকগুলো উপদেষ্টা আছে, কোনো নারী উপদেষ্টা আমরা দেখছি না। হ্যাঁ, আমরা কোনো নারী উপদেষ্টা দেখি না। এইগুলো থেকে বের হতে হবে আসলে। আপনি এখন বলতে পারেন যে এটা সিস্টেমের একটি ফলাফল, এই সিস্টেমের ভেতর দিয়ে বাংলাদেশ আছে। এবং গত 18 মাসে নারীর সিচুয়েশন বাংলাদেশে যা হয়েছে, এর আগেও খারাপ ছিল, কিন্তু সাইবার বুলিং বলেন বা আমি এখন পর্যন্ত বিএনপির কোনো দৃশ্যমান কিছু অ্যাক্টিভিটিস দেখি নাই যে নারীর প্রতি সাইবার বুলিং, সহিংসতায়। বাট আমি তারপরও আশা করি যে এই কাজগুলো হবে। আর যে কথাগুলোর মধ্যে দিয়ে আছি যে বিএনপিকে সফল হতে পারছে কিনা, সফলতার অনেকগুলো জায়গা আছে, ব্যর্থতাও আছে যদি আপনি এইভাবে মূল্যায়ন করতে যান। তবে আমি মনে করি এই সরকারকে আরও অনেক দৃঢ় হতে হবে, পদক্ষেপগুলো আরও অনেক স্পষ্ট নিতে হবে। আকবর ভাই অনেক ক্ষেত্রে খুব স্পষ্টভাবে বলেছেন যে বিএনপির চ্যালেঞ্জগুলো কোথায়, মার্দি আপা বলেছেন এনার্জি সেক্টর বা কিছু। আমি মনে করি যে এগুলোকে শক্ত হাতে মানে পর্যালোচনা করে একটা স্টেপ নেওয়াটা খুবই জরুরি। তা না হলে কিন্তু ডিস্টেবিলাইজড হওয়াটা কিন্তু সময়েরই একটা মানে সময়ের অপেক্ষা ছাড়া কিছু না। মার্দি আপা, নাহিদ ইসলাম খান একটা প্রশ্ন রেজ করছেন যে আপনি যেমন বলছেন যে বর্তমান সরকার গভর্নমেন্ট হয়ে উঠতে পারেনি বিএনপি থেকে এখনো, আপনার দল যে জামাত ইসলামী, তারা কি সত্যিকার বিরোধী দল হিসেবে অ্যাক্ট করছে দায়িত্বশীল যেটাকে বলে? কারণ আপনারা 6 মাস একটা সরকার হতে পারল না, তাতেই আপনারা সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি দিয়েছেন। তো আপনাদের ভেতরে কি ওই দায়িত্বশীলতা আমরা দেখছি? জি, আপনাকে একটা কথা একটু আমি একটু মনে করার চেষ্টা করছিলাম যে আপনি আসলে নারীন আপাকে কি জিজ্ঞেস করছেন। কারণ আপনি যখন সরকারকে মূল্যায়ন করতে বলছিলেন, আপা দেখি বিরোধী দলকে মূল্যায়ন করছিলেন। তো আমি মনে করলাম যে কাকে আসলে, আপনার প্রশ্নটা কি ছিল আমি একটু মনে করার চেষ্টা করছিলাম। এখানে একটা জরুরি কথা আমাদের বলা দরকার, সেটা হচ্ছে যে বিরোধী দলের আসলে কাজ কি। বিরোধী দল কিভাবে সরকারের সাথে কাজ করে, প্রথমত হচ্ছে সংসদকে কার্যকর রাখার মাধ্যমে উপস্থিতি বলেন, রেসপন্স বলেন, প্রস্তাব আনা বলেন, নোটিশ দেওয়া বলেন, এবং জরুরি এবং জনগুরুত্বপূর্ণ বিষয়কে অ্যাড্রেস করা থেকে বলেন। দ্বিতীয়ত হচ্ছে যে স্ট্যান্ডিং কমিটিগুলোর মাধ্যমে সরকারের সিদ্ধান্ত গ্রহণে স্ক্রুটিনি করার যে কাজটা, সেটা করছে কিনা। তৃতীয়ত হচ্ছে জনসম্পৃক্ততার জন্য তারা গণতান্ত্রিক উপায় অবলম্বন করছে কিনা। এবং আমি যদি এই 3টাতে মার্ক দিই, আমি 3টাতে বিরোধী দলকে, ভালো করে বলতে গেলে 11 দলীয় জোটকে আমি 100-তে 100 দিব। 100-তে 100? কারণ আপনি যদি সংসদের দিকে দেখেন, সংসদকে আমরা যদি সিরিয়াসলি না নিতাম, তাহলে সংসদকে, এই যে আমরা আজকে শুনছি, আকবর ভাইও বললেন যে সংসদ কার্যকর, অনেক দিন পরে জাতীয় একটা কার্যকর সংসদ দেখতে পাচ্ছি, এটা হতো না। এবং এটা আমি খুব আত্মবিশ্বাস নিয়েই বলতে পারি। আমি নিজে সংসদে যাওয়ার আগে একটা অধিবেশন চলে গেছে, দ্বিতীয় অধিবেশনে আমরাই ছিলাম, এবং বাজেট অধিবেশনে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেছি, কাজ করেছি, এবং আমাদের মূল্যায়নগুলো উপস্থাপন করেছি, এবং আমাদের 7টির মতন মূল্যায়নকে সরকার রিকনসিডার করেছেন বাজেটে। প্রধানমন্ত্রী নিজে সেগুলোকে অ্যাড্রেস করেছেন। ডেফিনেটলি এটা ওনার জেনারসিটির একটা প্রকাশ, কিন্তু অবশ্যই আমি বলবো যে এই মূল্যায়নগুলো আমাদের পক্ষ থেকে গিয়েছে। এমনকি আপনি দেখেন শেষ দিন যেদিন প্রধানমন্ত্রী বক্তৃতা দিচ্ছিলেন, একটা বিষয় তিনি বললেন যে এই বিষয়টা আমার কাছে ক্লিয়ার না, আমার কাছে যদি একটা লিখিত নোটিশ আসে তাহলে আমি এটা চিন্তা করব। এবং সেদিনই জোহরের নামাজের বিরতিতেই তার কাছে এটা লিখিত যায়, এবং জোহরের নামাজের বিরতির পরে সেটা অ্যাকসেপ্ট হয়, তিনি এটা গ্রহণ করার সুপারিশ করেন অর্থমন্ত্রীকে। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা আসলে স্ট্যান্ডিং কমিটিগুলোর মাধ্যমে কাজ করতে পারছি কিনা। এখানে আমি বলবো আমাদের এফোর্ট আছে 100 ভাগ, এবং আমরা এটা নিয়ে সংসদেও বলেছি যে আসলে সবগুলো স্ট্যান্ডিং কমিটি হয়নি, মাত্র 4টি হয়েছে 6 মাস হয়ে গেলেও। এবং সেগুলোতেও কিন্তু আমাদের অবস্থা হচ্ছে এরকম যে 9:30টায় মিটিং, আমাদেরকে জানানো হচ্ছে 10:45টায়, এবং এটা আমরা সংসদে বলেছি অন রেকর্ড। তৃতীয়ত হচ্ছে যে জনগুরুত্বপূর্ণ বিষয়কে অ্যাড্রেস করা হচ্ছে কিনা। 6 মাসের মাথায় তো এটা না, আওয়ামী লীগ যাওয়ার পরে বা আগের স্বৈরাচার সরকারের যাওয়ার পরে তো আমরা 6 মাস পার করি নাই, আমরা এর আগে 1.5 বছর পার করে এসছি। সেই সরকারকে আমি 100 বার পর্যালোচনা করতে পারবো, কিন্তু আমার তো সেই সরকারের থেকে শেখারও আছে।
সেই সময় কেন আমি এনার্জি সেক্টরে এই ক্রাইসিসটা দেখি নাই? এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনি দেখেন জিয়াউর রহমান 1976-এ আরইবি প্রতিষ্ঠা করেছিলেন, কারণ তিনি মনে করেছিলেন যে ইলেকট্রিসিটির মতন একটা গুরুত্বপূর্ণ সেবা, এটা প্রাইভেটাইজেশন হওয়াটা উচিত না। বর্তমান সরকার এখন কার সাথে কথা বলে কোন প্রসেসে এটা প্রাইভেটাইজেশনের দিকে যাচ্ছে এটা আমাদের কাছে পরিষ্কার না, এবং এটা করা হচ্ছে কোন সময়টাতে, যখন অধিবেশন চলছে না। সুতরাং সেই জায়গায় আমাদের তো রাজপথ ছাড়া কোনো উপায় নাই। কিন্তু আমি আপনাকে যে পয়েন্টটা বলেছিলাম একটু সংক্ষেপে, যে আমরা কি গণতান্ত্রিকভাবে আন্দোলনটা করেছি, জবাবটা হচ্ছে হ্যাঁ, আন্দোলনটা গণতান্ত্রিক ছিল। এমন একটা জায়গায় মুক্তাঙ্গনে আলাপটা হয়েছে, কাজটা করা হয়েছে যেখানে মানুষের চলাফেরাকে যত কম সম্ভব এফেক্ট করা হয়, এবং এটা এখনো একটা গণতান্ত্রিক আন্দোলন আছে। সুতরাং আমার মূল্যায়ন এটা। আচ্ছা আকবর, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এক ধরনের ডিলেমা চলছে, যে ভারতের একটা পত্রিকা লিখেছে যে হাসিনার রাজনৈতিক পলিটিক্যাল কর্মকাণ্ড যদি বন্ধ না হয় তাহলে তারেক রহমান প্রধানমন্ত্রী যাবেন না বাংলাদেশের। তোমার মূল্যায়ন কি, তুমি কি মনে করো? ইটস ভেরি ন্যাচারাল, কারণ হচ্ছে যে দেখুন, সম্পর্কটা বিএনপি ক্ষমতায় আসার পরে বা তার ঠিক কিছু আগে থেকেই মনে হচ্ছিল যেন স্বাভাবিকতার দিকে যাচ্ছে। কারণ বেগম জিয়া মারা যাওয়ার পর ইন্ডিয়ান ফরেন মিনিস্টার এস জয়শঙ্কর তিনি বাংলাদেশে এসে শোক প্রকাশ করেছেন। এরপরে ইন্ডিয়ান ওদের হাউসের স্পিকারও আসলেন শপথ গ্রহণের সময়। কিন্তু সমস্যা হচ্ছে এই যে 5ই আগস্ট শেখ হাসিনা যে কাজটা করলেন বা ভারত তাকে যেটা করতে দিল, দেখুন আমি যেটা বুঝতে পারছি যে বিএনপি সরকারের জন্য শেখ হাসিনা হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটা রেড লাইন। বিএনপি এটাকে সেট করেছে যে এই ইস্যুটাকে আনরিজলভড রেখে সম্পর্ক কখনো খুব বেশি স্বাভাবিকতার দিকে যাবে না। কারণ ইন্ডিয়া যদি এটাকে ফ্যাসিলিটেট না করতো তাহলে তো শেখ হাসিনা ওখানে প্রেস কনফারেন্স করতে পারতেন না। আপনাদের সবার মনে থাকবে যে 2018 সালে বেগম খালেদা জিয়ার একজন আইনজীবী, ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইল, ব্রিটেনের লর্ড সভার সদস্য, ওনাকে কিন্তু ইন্ডিয়া ঢুকতেই দেয়নি দিল্লিতে প্রেস কনফারেন্স করার জন্য। তো এখন তাহলে শেখ হাসিনা কী করে প্রেস কনফারেন্স করছেন? ভারত যতই বলুক এটাতে আমরা সাই দিই নাই, এই দিই নাই, এদেশের মানুষকে বোকা, মানে আমরা কি কিছু বুঝি না, তাই না? ব্যাপারটা তো ওরকম না। তা তো অবশ্যই না। আচ্ছা, এখন আমি যেটা বুঝতে পারি যে এই সরকারের ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তাদের কোনো মানে দ্বিধা নাই, এবং এটা থাকা উচিতও না। এবং আমিও মনে করি যে প্রধানমন্ত্রীর, হ্যাঁ ওনাকে ইনভাইট করেছেন, উনি দিল্লিতে যাবেন, নো প্রবলেম, কিন্তু উনি যে যাবেন ওনাকে তো যাওয়ার সে রাস্তাটা রাখতে হবে। মানে আপনারা ওনাকে যে নিতে চাচ্ছেন, তাহলে আপনি সেখানে বাংলাদেশের থেকে যারা ফিউজিটিভস ওখানে আছে, শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছেন, আওয়ামী লীগের লোকজন সেখানে ঘুরে বেড়াচ্ছে, আপনারা খুনিদেরকে, দুর্নীতিবাজদেরকে সেখানে আপনারা পেলে পুষে রাখছেন, আবার অন্যদিকে আপনি এদেশের প্রধানমন্ত্রীকে ইনভাইট করছেন। এখন ওনার কি যাওয়াটা ঠিক হবে? প্রসঙ্গটা সেখানে। এখন তারপরেও আমি মনে করি যদি ভারত বাংলাদেশকে আশ্বস্ত করতে পারে যে ওয়েল শেখ হাসিনার মতো, আমরা বুঝি যে শেখ হাসিনার প্রতি ভারত খুবই কৃতজ্ঞ, এটা শেখ হাসিনা নিজেও বলেছেন যে যা দিয়েছি আজীবন মনে রাখবে, তো ভারত সেটা মনে রাখছে। তারা শেখ হাসিনা তার মতো করে ট্রিট করুক, কোনো অসুবিধা নাই। কিন্তু বাংলাদেশের সঙ্গে, এই সরকারের সঙ্গে সম্পর্কটাকে তাদের উন্নয়ন করতে হলে তাদেরকে ওই শেখ হাসিনা ইস্যুটাকে আপাতত ডিপ ফ্রিজে রাখতে হবে। ওটাকে তারা সামনে এনে আবার একই সঙ্গে এই সরকারের সঙ্গে সম্পর্ক, যে সময়টাতে তার পাস্ট জীবনটাকে সামনে রেখে আমরা যদি দেখি যে তিনি দলের নেতৃত্ব নিয়েছিলেন এবং একেবারে প্রত্যক্ষভাবে মানুষের সামনে এসে এইটাকে পালন করেছেন, দায়িত্ব পালন করেছেন, এবং সেই রকম বোল্ডভাবে কাজ করেছেন যেইভাবে আসলে একজন লিডার কাজ করেন। এখানে তিনি শুধু নারী হিসেবে কাজ করেছেন এটা কারোর বলার সুযোগ নাই। নারী শিক্ষার ক্ষেত্রে তার যেই বিশেষ কাজগুলো, যেমন উপবৃত্তি, তারপর মাধ্যমিক পর্যন্ত শিক্ষা ফ্রি করা, এবং এটা ছাড়াও বিভিন্ন জায়গায় আমি নিজেও উপবৃত্তি পেয়েছি, আমি সেটার বেনিফিশিয়ারি বলতে পারি। এগুলো ছিল ভিশনারি কাজ। সংসদীয় গণতন্ত্রে তার সময় ফিরে এসেছিলেন তিনি। জি, অবশ্যই সংসদীয় গণতন্ত্রে তার অবস্থান এবং 91 এবং 2001-এ অত্যন্ত শক্তিশালী ভূমিকা, এবং একটা জায়গাকে আমি অ্যাড্রেস করতে চাই, তার যে ইনক্লুসিভিটি ছিল সেটা ছিল অসাধারণ। তিনি কখনো
যেটা এখন বিএনপির মধ্যে আমরা একটু অভাব দেখি, যে এটা হতে পারে যে তখন হয়তো আমাদের একটা কমন অপোজিশন ছিল, যে তখন আমরা পাশাপাশি ছিলাম দেখে হয়তো এই পার্থক্যগুলোকে সামনে আনা হয়নি। তবে এটা ঠিক যে লিডারশিপ যেভাবে অ্যাড্রেস করে তার অনুসারীরা সেভাবে অ্যাড্রেস করতে বাধ্য হয়। যখন একজন প্রধানমন্ত্রী যিনি এই যে লম্বা সময় দেশে ছিলেন না, তখন তিনি যখন একটা আলাপ তুলে দেন মানুষের মুখে, মানুষ এটাকে আক্রমণাত্মকভাবে ব্যবহার করবে। কিন্তু বেগম জিয়ার মধ্যে এমনকি আওয়ামী লীগের জন্য আমরা সেই ভাষাটা কখনো ব্যবহৃত হতে দেখিনি। এবং আমি বিশেষ করে আমার দলের পক্ষ থেকে আমরা তার যে অবস্থানটাকে প্রশংসা করি সবসময়, সেটা হচ্ছে যে তিনি আমাদের যে নেতাদেরকে যখন ফাঁসি দেওয়া হচ্ছিল একজন একজন করে, তিনি তাদের নাম উল্লেখ করে বলেছিলেন যে তারা যুদ্ধাপরাধের দায়ে দায়ী নয়, তাদেরকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ফাঁসির বলি হতে হচ্ছে। আমি মনে করি যে বিএনপির এই যে পায়োনিয়ার ছিলেন বেগম খালেদা জিয়া, সেই জায়গাটা থেকে এখনো অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে, এবং ইনক্লুসিভিটিকে কিভাবে ধারণ করতে হয়, দলীয় ফিলসফিতে সেটাকে জায়গা করে দিতে হয়, এবং সেটার মাধ্যমেই যে আসলে বেশি কাজ করা যায়, সেটার মাধ্যমে আসলে বেশি সংখ্যক মানুষকে অ্যাড্রেস করা যায়, নিজের প্রভাব বিস্তার করা যায়, সেটার একটা বড় প্রমাণ ছিলেন তিনি। আকবর, আপনি সাংবাদিকতা করেছেন বেগম জিয়ার সময়ও, এবং আপনি তাকে অন্যান্য রাজনীতির কেন আলাদা ব্যতিক্রম মনে করবেন? সাংবাদিক হিসেবে প্রথমে বলি, আমার সুযোগ হয়েছিল বেগম খালেদা জিয়ার ইন্টারভিউ করার সময়। আমি একবার উপস্থিত ছিলাম গুলশান কার্যালয়ে, এবং আমি ওনাকে যতবার ইন্টারভিউ দিতে দেখেছি উনি খুব টু দ্য পয়েন্ট কথা বলতেন। মানে ওনাকে কোনো প্রশ্ন করা হলে উনি ঘুরিয়ে পেঁচিয়ে নানা কথা বলে, নানা কিছু বলে, অমুককে দোষারোপ করে তমুককে গালি দিয়ে ওটা বলতেন না। ওনার কাছে যেটা প্রশ্ন ওটাই উত্তর। এবং আমি একবার একটা ইন্টারভিউতে ওনার সঙ্গে আমি দেখলাম যে ওনাকে যে প্রশ্নই করা হচ্ছে উনি 1 থেকে 1.5 মিনিটের মধ্যে সে প্রশ্নের উত্তর দিচ্ছেন, সময় কিন্তু কম বেশি নিচ্ছেন না। তো এইটা আমার কাছে খুব ভালো লাগতো, কারণ নর্মালি আমরা যখন পলিটিশিয়ানদের ইন্টারভিউ করতে যেতাম আমরা সময় নিয়ে খুব চিন্তিত থাকতাম যে কোন দিক থেকে শুরু করবে আর কোথায় গিয়ে শেষ করবে, কিন্তু ওনার ক্ষেত্রে সেটা ছিল না। যাই হোক, আমার যে সময়টাতে বেড়ে ওঠা, তখন মানে আমরা দেখেছি যে তখন খালেদা জিয়া তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন 91-এ, এবং এখানে দেখুন আমি খালেদা জিয়ার শাসন আমলটাকে দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে 91 থেকে 96, এবং অবভিয়াসলি 2001 থেকে 2006 সাল। 91 সালে খালেদা জিয়া যখন আসলেন, তখনকার সমাজে বাংলাদেশের নারীরা বুঝলো যে এই প্রথম যে একজন নারী বাংলাদেশের প্রধানমন্ত্রী হলো, এবং এটা যে তৎকালীন সমাজে বাংলাদেশের নারীদের মধ্যে কীরকম একটা আলোড়ন তৈরি করেছিল, এটা ওই সময়টাতে যারা ছিল না তারা সেটা বুঝবে না। এবং আপনি দেখবেন যে খালেদা জিয়া বাংলাদেশের একমাত্র লিডার যিনি জীবনে কখনো ইলেকশনে হারেননি। যতবার তিনি ইলেকশন করেছেন, যতগুলো আসন ইলেকশন করছেন, উনি কিন্তু শুধু নির্দিষ্ট কিছু আসন থেকে ইলেকশন করতেন না। আমরা দেখতাম এটা 91-তেও দেখলাম, 2001-এও দেখলাম, 2008-এও দেখলাম, যেখানে ধরুন বিএনপির একটা কোন্দল হতো, কাকে নমিনেশন দিবে সেরকম পারা যাচ্ছে না, ওখানে বেগম জিয়া ইলেকশন করতেন। এবং এটা শুধু ওই যে বললাম না একটি অঞ্চলে না, উনি নোয়াখালীতে ইলেকশন করতেন, উনি দিনাজপুরে করতেন, উনি খুলনায় করতেন, বিভিন্ন জায়গায় উনি ইলেকশন করতেন। এবং ওনার নির্বাচনে জেতার যে মার্জিন, এটা কিন্তু 2, 1,000, 3,000, 5,000 ভোটে ছিল না। উনি সবসময় জিততেন 50,000, 60,000 ভোটে। তো এটা একটা বড় জিনিস। আর উনি 91-এ যখন আসলেন ক্ষমতায়, তখন বাংলাদেশের অর্থনীতির যেটা লিবারালাইজেশন শুরু হলো, তখন বাংলাদেশকে বহির্বিশ্ব চিনল যে এখানেও একটা বাজার আছে, এবং এই দেশটাও একটা মুক্তবাজার অর্থনীতিতে অপারেট করতে পারে। এবং খালেদা জিয়ার দুটো শাসনামলে আমি সবচেয়ে বড় যেটা দেখেছি, উনি যাদের সঙ্গে কাজ করতেন তাদেরকে উনি পূর্ণ স্বাধীনতা দিতেন। মানে যাকে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতো তিনি তাকে পূর্ণ স্বাধীনতা দিতেন। এবং পলিসিগুলো ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে ওনার সবসময় যে একেবারে যুক্তি দিয়ে এবং যেগুলোকে বিবেচনা করার, যেমন আপনাকে একটা উদাহরণ দেই, সেটা আপনি দেখলে বুঝবেন, যেটা এখনকার সময়ে হয়তো আমাদের জন্য আমরা ভেবে দেখতে পারি ব্যাপারটা কীরকম। যখন 2001 সালে বিএনপি ক্ষমতায় আসলো, তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ করা হয়েছিল ডক্টর ফখরুদ্দিন আহমদকে, যিনি পরবর্তীতে 111 সরকারের প্রধান উপদেষ্টা হলেন। আপনার খেয়াল থাকবে তখন তৎকালীন বাংলাদেশ ব্যাংকের সিবিএর যারা বিএনপিপন্থী নেতারা কোনো একটা কারণে ফখরুদ্দিন আহমদের রুমে, গভর্নরের রুমে তারা স্টর্ম ইন করেছিলেন, মানে ঢুকে পড়েছিলেন
কোনো অনুমতি ছাড়া অনেকটা মব করার মতো আর কি। এবং তারা রুম থেকে বেরোয় যাওয়ার পরে 11 জন সিবিএল লিডারকে সেখানে তৎকালীন গভর্নর তিনি তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করেছিলেন। এবং বেগম খালেদা জিয়া বিং দ্য প্রাইম মিনিস্টার উনি বলছেন যে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন দ্যাট ইজ কারেক্ট। মানে দলীয় লোক হলেও যদি কেউ নিয়মের বাইরে যায় বা অন্য কোনোভাবে কোনো কিছু করার চেষ্টা করে, উনি এটাকে কখনো ওনার জানা মতে এনকারেজ করতেন না। উনি ওনার জানা মতে, জানার বাইরে অনেক কিছু থাকতে পারে, কিন্তু উনি যখন জেনেছেন উনি ওইটাকেই, উনি তার যারা পরিষদ বা মন্ত্রী পরিষদ বা বিভিন্ন জায়গায় যারা ছিল উনি তাদেরকে সর্বাত্মক সহযোগিতা দিয়েছেন। সো এই ব্যাপারগুলো আমি দেখি যে ওনার শাসনামলের মধ্যে দুটো জায়গায় এটা উল্লেখযোগ্য বিষয় আর কি। এবং বাংলাদেশের রাজনীতিতে এটাকে আরেকটা বলবেন যে এটাকে আমি এইভাবে বর্ণনা করি, এটা একটা ছোটোখাটো কি বলবো, একটা ভূমিকম্প টাইপের ছিল বাংলাদেশের রাজনীতিতে 2001 সালে যখন বেগম খালেদা জিয়া 4 দলীয় জোট করলেন এবং বাংলাদেশের রাজনীতির খোল নলচে বদলে দিলেন। ওই প্রথম বাংলাদেশের মানুষ জানলো যে জাতীয়তাবাদী শক্তি উইথ দ্য ইসলামিক ফোর্সেস তারা বাংলাদেশে কতটা প্রভাবশালী। এবং আপনি জানবেন যে এই 4 দলীয় জোট করার ক্ষেত্রে কিন্তু বিএনপির অনেক নেতার তৎকালীন সময় আপত্তি ছিল। এবং খালেদা জিয়া তখন বুঝতে পেরেছিলেন যে না, এইভাবে চললে আমরা যাদেরকে ট্যাকল করার কথা ভাবছি আমরা এটা পারবো না। এবং ওই যে বাংলাদেশের রাজনীতি একটা সিসমিক চেঞ্জ উনি তখন নিয়ে আসছিলেন, ওটা কিন্তু এখনো পর্যন্ত এটা চলবে। এবং আমার ধারণা যে ওই সমীকরণটা বাংলাদেশের রাজনীতিতে আগামী 30 বছর পর্যন্ত প্রাসঙ্গিক থাকবে। নাজমুল ইসলাম, বেগম খালেদা জিয়াকে আপনার পার্সোনালি আপনার অনেক স্মৃতি আছে এবং বেগম জিয়ার নারী উন্নয়নমূলক অনেক কাজ আছে, আপনার মূল্যায়ন কি তার সম্পর্কে? আসলে বেগম খালেদা জিয়ার আজকে প্রথম জন্মদিন, যে জন্মদিন উনি পৃথিবীতে নাই, আমার কাছে মনে হয় যে বেগম খালেদা জিয়া, আকবর ভাই বললেন, মার্দি আপা বললেন, আমি আরেকটা জায়গা থেকে দেখতে চাই যে বাংলাদেশে বেগম খালেদা জিয়ার মতো একজন নারী, উনাকে যদি আমি রাজনৈতিক পরিচয়ের বাইরে যেয়ে দেখি, ওনার স্বামী মারা গেছেন অনেক আগে। বাংলাদেশে এই ধরনের মেয়েদের কিন্তু জীবন বা এই সাবকন্টিনেন্টে খুবই বিবর্ণ একটি জীবন হয়। সেই জায়গা থেকে বেগম খালেদা জিয়া এই সব নারীদের জন্য একটি আইকন হয়ে গেলেন। তিনি পোশাকে আইকন হলেন, চলাফেরায় আইকন হলেন, কথাবার্তায় আইকন হলেন। আর যে কথাটি আকবর ভাই বলছিলেন যে সেই সময়ে নারীর ক্ষমতায়ন বলতে বেগম খালেদা জিয়া এমন একটি জায়গায় বাংলাদেশের হাল ধরলেন যে নারীর ক্ষমতায়নটা আমরা ভাবতে শিখলাম যে বাংলাদেশের মতো দেশীয় প্রধানমন্ত্রী একজন নারী হতে পারেন। এই জায়গাটা থেকে আমি একটু যদি অন্য প্রসঙ্গে যাই, আমার কাছে মনে হয় যে আজকে বেগম খালেদা জিয়ার জন্মদিন, সেই সাথে সাথে আজকে শেখ মুজিবুর রহমানেরও মৃত্যুবার্ষিকী। পৃথিবীতে আমি সেটারও নিন্দা জানাই, কারণ আমি চাই না যে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড পৃথিবীতে হোক। এবং এই যে রাজনৈতিক হত্যাকাণ্ড বলেন অথবা জন্মদিন বলেন বা স্তুতির রাজনীতি বলেন বা বন্দনার রাজনীতি বলেন, আমরা হয়তো গত 2 বছর থেকেই একটা মৃত্যুবার্ষিকী দেখছি যেখানে খুব চিৎকার করে মাইকে কোনো বক্তৃতা বাজছে না বা শোকের মাতম হচ্ছে না। অথবা বেগম খালেদা জিয়ার জন্মদিন আপনি দেখবেন যে বন্দনার রাজনীতি থেকে এই মুহূর্তে বিএনপি বের হয়ে গেছে। কারণ আজকে নিউজ পেপারগুলো দেখেন, আপনি কি কখনো কল্পনা করতে পারেন যে যেখানে বিএনপি ক্ষমতায় আছে এবং বেগম খালেদা জিয়ার জন্মদিন, আমি কোনো নিউজ পেপারে দেখলাম না যে পুরোটা প্রথম পাতা জুড়ে খালেদা জিয়াকে নিয়ে ছবি বা স্তুতি। কারণ এই মুহূর্তে বাংলাদেশের বিএনপি সেই রাজনীতিটাই করছে যেটি বন্দনার রাজনীতির বাইরে। আমি মনে করি যে জনাব তারেক রহমানের এটি একটি বিশাল সাফল্য, উনি এটা করার চেষ্টা করছেন এবং সফলই হচ্ছেন যে উনি বন্দনার রাজনীতির বাইরে গেছেন। এটা বেগম খালেদা জিয়ার যে ইনক্লুসিভিটির যে রাজনীতির কথা আমরা বলি সেটার একটি পার্ট। আজকে আরেকটি খুব ইন্টারেস্টিং বিষয় ঘটেছে, সেটি হলো যে বেগম খালেদা জিয়া তার 2টো শাসন আমলে, প্রথম একটি শাসন আমলে তিনি শিক্ষকদের কল্যাণ ফান্ড করেছিলেন, সেকেন্ড একটি শাসন আমলে তিনি অবসর ভাতা শিক্ষকদের জন্য এটি করেছিলেন। আজকে তার পুত্র যে কাজটি করেছেন, এই টাকাগুলো আপনি দেখবেন যে গত 2022 থেকে 26 পর্যন্ত শিক্ষকরা এই টাকাগুলো পায়নি, এই টাকাগুলো তছরূপ হয়ে গেছে, এটা পায়নি। আজকে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী যে কাজটি করেছেন, এই টাকাগুলো শিক্ষকদের দেওয়ার ওনার একটি ক্লিকের মাধ্যমে সেটি পৌঁছে গেছে। আমি মনে করি যে এটাই বেগম খালেদা জিয়ার সাফল্য। এগুলো বেগম খালেদা জিয়া এখন মারা গেছেন, আল্লাহর দরবারে এটি তার জন্য সাদকায়ে জারিয়া হিসেবে কাজ করবে। তো বেগম খালেদা জিয়াকে নিয়ে যদি বলতে চান, আমি যে কথাটি বললে যে ব্যক্তিগত অনেক স্মৃতি, ছোটবেলায় আমি স্কুল বিতর্ক প্রতিযোগিতায়, তখন একটাই টেলিভিশন ছিল, আমি ওনার হাত থেকে যখন পুরস্কার নিয়েছিলাম, একটা ছোট্ট একটা স্কুলে পড়া মেয়ে, তাকে তিনি বলেছিলেন
বলেছিলেন যে তোমার মতো মেয়েই তো আমার লাগবে। তো এই যে এক ধরনের পজিটিভিটি মানুষের ভেতরে দেওয়া, ছোট একটা মানুষের ভেতরে এক ধরনের পজিটিভ একটা থিঙ্কিংয়ের বীজ প্রথিত করে দেওয়া, এটা আসলে আমাকে অনেক দূর নিয়েছে। এটি অত্যুক্তি মনে হতে পারে, কিন্তু আসলেই কিন্তু তাই। এবং আমি মনে করি যে বেগম খালেদা জিয়া, দেখেন শুধু তো এই বিষয়গুলো না, আইনগত দিকগুলো থেকেও যদি আপনি দেখেন যে অ্যাসিড নিক্ষেপের মতো একটি ঘটনা, সেই আইনটাকে কিন্তু বেগম খালেদা জিয়া করেছেন। বিধবা ভাতা বা নারী শিক্ষা, আমি মনে করি যে বিএনপি সরকার যদি সত্যি বেগম খালেদা জিয়ার ভিশন 2030 দিকে হাঁটে, এবং আমি বিএনপির ইস্তেহারেও তাই আছে, ওইটারই একটি এলাবোরেট ভার্সন হচ্ছে বিএনপির পরবর্তী যে 31 দফা, সেটা এই পথে যদি বিএনপি হাঁটে, এবং আমার ওই বিশ্বাসটাও আমি করতে চাই যে বিএনপি সরকার যেহেতু নারীর ক্ষমতায়নের ভেতর দিয়ে গেছে এবং নারী তার কেন্দ্রে ছিলেন, সো সবচেয়ে নারী বান্ধব সরকারটা এই সরকারের হাত দিয়েই হতে পারে। ধন্যবাদ। মার্জিয়া মোর্তাজ, আপনি আপনার কাছে আবার ফিরে আসি। এই তারেক রহমানের নেতৃত্বাধীন এই বর্তমান বিএনপি সরকারের 180 ডেজ, 180 দিনের একটা মাইল ফলক ছিল আজ। তো আপনি এই সরকারকে 180 দিনে কিভাবে মূল্যায়ন করবেন? জি, আসলে এমন একটা সময় আমরা এই সরকারটাকে দায়িত্ব নিতে দেখেছি, আমরা খুব একটা ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছি, এবং আমার মনে হয় এখনও সেই ট্রানজিশনটা চলছে। কি ধরনের ট্রানজিশন? একটা তো হচ্ছে ক্ষমতার কেন্দ্রবিন্দু নিয়ে একটা ট্রানজিশন ছিল। দ্বিতীয়ত হচ্ছে যে আরেকটা ট্রানজিশন হচ্ছে আমাদের যারা মানুষ, আমাদের যারা ভোটার যদি ধরেন, তাদের একটা ট্রানজিশন। একটা সময় আমরা দেখেছি মানুষ মেনে নিয়েছে, সরকার এসেছে, সরকার যেটা বলেছে মেনে নিয়েছে, কারেন্ট নাই সহ্য করেছে। কিন্তু এখন আমরা দেখছি যে মানুষ রিঅ্যাক্টিভ, মানুষ কথা বলছে। এটাকে আমি পজিটিভ নেগেটিভ, রিঅ্যাক্টিভ, মানুষ কথা বলছে যে কোনো জায়গায়। যেমন ধরেন আপনি দেখবেন চায়ের দোকানে আগে শুধু কারেন্ট নাই পানি নাই এটা নিয়ে কথা হতো, এখন চায়ের দোকানে সংবিধান নিয়ে আলোচনা হচ্ছে। হ্যাঁ, তো এই জায়গাটা আমার কাছে মনে হয় এটা আরেকটা ট্রানজিশন। আরেকটা ব্যাপার ট্রানজিশন হচ্ছে যে আমরা আসলে আমাদের সার্বভৌমত্ব নিয়ে সচেতন হতে শিখেছি। কারণ একটা সময় আমাদের কাছে মনে হতো যে গণতন্ত্রের চাইতে, বা আমাদেরকে বলা হতো গণতন্ত্রের চাইতে উন্নয়ন হলেই ভালো। কিন্তু এখন আমরা এটাকে জাজ করতে শিখেছি যে আসলে গণতন্ত্রটা না থাকলে একটা সময় অস্তিত্বটাই থাকে না। এই জায়গাটায় দাঁড়িয়ে যখন আমরা সরকারকে মূল্যায়ন করি, আমি 3টা মেজর জায়গাতে বলবো যে আমরা আশাহত হয়েছি। দেখেন, এখনো আমি সরকারকে ফেইলিওর বলবো না, সেই সময় আসে নাই। 6 মাসের একটা সরকারকে আমরা আসলে জাজ করাটা কঠিন। হ্যাঁ, কিন্তু আমি যেই জায়গায় জাজ করতে চাই সেই 1 নাম্বার জায়গা হচ্ছে, আমি যদি বিএনপির ইশতেহার অনুযায়ী যাই যে দলীয়করণ হচ্ছে কিনা। এবং আমরা খুবই হতাশার সাথে লক্ষ্য করছি যে যেই মানুষটি একটি ডিপার্টমেন্টেরও হেড ছিলেন না, তাকে একটা ইউনিভার্সিটির ভিসি বানিয়ে দেওয়া হয়েছে, একটা না কমপক্ষে 18টা ইউনিভার্সিটি, এবং জেলা প্রশাসক কিংবা এই ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে দলীয় পদ থেকে সরাসরি নিয়োগ হচ্ছে। এমন কি যারা সরকারি চাকরিতে থেকেও দলীয় পদ আছে এমন মানুষকে পদায়ন করা হয়েছে। এবং শুধু সেটাই না, এমন মানুষ যারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং হেরেছেন। সুতরাং ইট লুকস লাইক আ প্রাইজ পোস্টিং। এটা হচ্ছে একটা কথা। দ্বিতীয়ত হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এবং আমরা যখন দেখি যে আমরা